আচ্ছা, আমরা মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার ডিসকাস করছিলাম। মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ারের মধ্যে বিভিন্ন রকমের কাপলিং মেথড হতে পারে। আমরা প্রথম দিন যেটা কাপলিং মেথড সম্পর্কে বলেছিলাম, কি কি কাপলিং হতে পারে না, প্রথমে হচ্ছে আরসি কাপল, তারপরে হচ্ছে ট্রান্সফরমার কাপল, আর তারপরে হচ্ছে ডাইরেক্ট কাপল। এর মধ্যে আমরা দু রকম টাইপের কাপলিং সম্পর্কে আগের দুদিন দেখেছি। আরসি কাপল, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ফ্রিকোয়েন্সি রেসপন্স দেখা হয়েছে, অ্যাপ্লিকেশন দেখা হয়েছে। তারপরের দিন ট্রান্সফরমার কাপল যে অ্যাম্প্লিফায়ার, মাল্টি স্টেজ অ্যাম্প্লিফায়ার, তার ক্ষেত্রেও তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ফ্রিকোয়েন্সি রেসপন্স এবং অ্যাপ্লিকেশনস এগুলো দেখা হয়েছে। এরপরে আর একটা ধরনের আমাদের অ্যাম্প্লিফায়ার বাকি থাকছে। আরেকটা যে অ্যাম্প্লিফায়ার বাকি থাকছে সেটার নাম হচ্ছে কি না, সেটা হচ্ছে ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ার। ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ারটা কি? দেখো, এখানে কোনো রকম কোনো কাপলিং ডিভাইস হিসাবে কোনো এক্সট্রা এলিমেন্ট কিন্তু এখানে অ্যাড করা হচ্ছে না। কোনো এক্সট্রা এলিমেন্ট এখানে অ্যাড করা হচ্ছে না। এখানে দেখো একটা ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ারের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ছবিতে কি আছে? ছবিতে দেখো এখানে একটা সিগন্যাল, এই সিগন্যালটাকে অ্যাপ্লাই করা হচ্ছে এই ট্রানজিস্টার T1 তার বেসে অ্যাপ্লাই করা হচ্ছে। উপরে বায়াসিং আছে এবং এখানে যদি আমরা একটা সিগন্যাল অ্যাপ্লাই করি, এই ট্রানজিস্টারের বেস এবং এমিটারের মধ্যে, তাহলে সেই সিগন্যালটা কি হবে? অ্যাম্প্লিফাইড হবে। লক্ষ্য করার মতো বিষয়, এখানে কিন্তু আগের দুটোতে যে ধরনের বায়াসিং ছিল, এখানে কিন্তু সেই ধরনের বায়াসিং ব্যবহার করা হয়নি। এ ধরনের বায়াসিং এখানে ব্যবহার করা হয়নি। এখানে একটা সিগন্যাল ডাইরেক্টলি অ্যাপ্লাই করা হয়েছে বেস টার্মিনালে। যদি বেসে সিগন্যাল অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে এই যে কালেক্টর টার্মিনাল, সেখানে আমরা একটা অ্যাম্প্লিফাইড সিগন্যাল পাবো। এবং এখানে আছে একটা কালেক্টর রেজিস্টার, যেটা কালেক্টর টার্মিনালে লেগে আছে। এটা হচ্ছে কালেক্টর টার্মিনালে লেগে আছে এবং এখানে দেখো এই কালেক্টরের এখানে যে আউটপুট ভোল্টেজটা পাওয়া যাবে, সেটাকে কিন্তু পরের স্টেপের মানে কি, পরের স্টেপে আমাদের আরেকটা ট্রানজিস্টার আছে এখানে। এটা কি ধরনের ট্রানজিস্টার? এটা হচ্ছে একটা পিএনপি টাইপের ট্রানজিস্টার। এটা ছিল এনপিএন টাইপের ট্রানজিস্টার, আর এটা হচ্ছে একটা পিএনপি টাইপের ট্রানজিস্টার, ঠিক আছে? এবং এখানে দেখো এই প্রথম যে T1, যেটা এনপিএন ট্রানজিস্টার, তার যে কালেক্টর টার্মিনাল, সেইখান থেকে প্রাপ্ত যে সিগন্যাল, সেটাকে যুক্ত করা হয়েছে T2 যে ট্রানজিস্টারটা আছে, অর্থাৎ পিএনপি ট্রানজিস্টার, তার বেস টার্মিনালে। আবার এই T2 ট্রানজিস্টার যেটা আছে, তার যে কালেক্টর টার্মিনাল, তার কালেক্টর মানে কোনটা? তার কালেক্টর মানে হচ্ছে এইটা। T2 ট্রানজিস্টারের এই দিকটা কি? এমিটার সাইড, কারণ তীর চিহ্ন এদিকে আছে, মানে এদিকটা হলো এমিটার সাইড, এদিকটা হলো কালেক্টর সাইড। এটা হলো কালেক্টর সাইড। তো কালেক্টর টার্মিনালে যে সিগন্যালটা পাবো, সেই সিগন্যালটাকে আবার দেওয়া হচ্ছে পরের স্টেপে আরেকটা আবার এনপিএন টাইপের ট্রানজিস্টার আছে। এবং সেই যে এনপিএন টাইপের ট্রানজিস্টার, তার থেকে যে প্রাপ্ত সিগন্যাল, সেইটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট সিগন্যাল। তো এই ধরনের যে আমরা কাপলিং দেখতে পাচ্ছি, এখানে দেখো একটা স্টেজের সঙ্গে পরের যে স্টেজ, এই একটা স্টেজের সঙ্গে যে পরের স্টেজ, তাদের মধ্যে কিন্তু কোনো রকম কোনো এক্সট্রা এলিমেন্ট এখানে অ্যাড করা নেই। তো এখানে আমরা কমপ্লিমেন্টারি ট্রানজিস্টার সেট ইউজ করেছি, মানে একটা পিএনপি, একটা এনপিএন, তারপরে আবার একটা ফার্স্টে এনপিএন, তারপরে পিএনপি, আবার তারপরে এনপিএন, এরকম টাইপের কমপ্লিমেন্টারি সেট এখানে ইউজ করা হয়েছে। তবে আমরা চাইলে অন্যরকম ভাবে, অর্থাৎ শুধুমাত্র এনপিএন ট্রানজিস্টার ব্যবহার করেও এটা করতে পারি, ঠিক আছে? তো এই ধরনের যে কাপলিং দেখতেই পাচ্ছ, এখানে একটা স্টেজের আউটপুট পরের স্টেজের ইনপুটের সঙ্গে ডাইরেক্টলি লেগে আছে। তাই এই ধরনের যে কাপলিং মেথড, সেটাকে আমরা নাম দিচ্ছি কি না, এটা হচ্ছে ডাইরেক্ট কাপল। তো শুধু যে এরকমই হতে পারে তার কোনো মানে নেই, আমরা ওখানে চাইলে বায়াসিংও করতে পারি। ধরো এখানে আমরা যদি এরকম ডায়াগ্রামটা ড্র করি, তাহলেও এটা ডাইরেক্ট কাপল হিসাবে ট্রিটেড হবে। কিরকম? ধরো যেরকম আমাদের নর্মাল আমরা আঁকতাম, অর্থাৎ ভোল্টেজ ডিভাইডার বায়াসিং ব্যবহার করে। সাপোজ এখানে আমাদের এটা একটা কালেক্টর রেজিস্টার, এটা লেগে আছে আমাদের একটা ট্রানজিস্টারের কালেক্টর টার্মিনালে। এটা হলো আমাদের ট্রানজিস্টারটা, এটা হলো বেস টার্মিনাল।
এটা হলো ট্রানজিস্টারটা, ঠিক আছে। এটা হলো আমাদের কি, এটা হলো আরসি। সাপোজ দিস ইজ আরসি অর্থাৎ কালেক্টর রেজিস্টার। এবং এইখানে যেটা আমরা করছি, এখানে আমরা একটা এমিটার রেজিস্টার এখানে কানেক্ট করছি এবং সেটাকে আমরা গ্রাউন্ড করে দেবো। এখানে আমরা যেরকম ভোল্টেজ ডিভাইডার বায়াসিং অ্যাপ্লাই করতাম, অর্থাৎ এই প্রথমে R1, তারপরে হলো R2, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার বায়াসিং হয়ে গেল। আমরা এখানটায় একটা সিগন্যাল অ্যাপ্লাই করব। এখানে আমরা একটা সিগন্যাল সাপোজ অ্যাপ্লাই করলাম। এখানে আমরা যে সিগন্যালটা দিলাম সেই সিগন্যালটা হলো কি ভি ইন সিগন্যাল। লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো ক্যাপাসিটার ব্যবহার করছি না, কোনো রকম কোনো ক্যাপাসিটার কিন্তু আমরা এখানে ইউজ করি না। তাহলে এটা আমাদের R1 এবং R2, এটা হলো আমাদের R1 এবং এটা হলো R2। এটা হয়ে গেল R2 এবং এটা কি, এটা হলো আমাদের এমিটার রেজিস্টার যেটা হলো RE। তাহলে এখানে আমরা কিন্তু কোনো ক্যাপাসিটার ইউজ করিনি, কারণ এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার। এখানে কাপলিং এর জন্য আমরা ক্যাপাসিটার ইউজ করব না। আর একটা মেন মনে রাখার মতো বিষয় হচ্ছে যে এই ধরনের যে ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার এগুলোকে আমরা লো ফ্রিকোয়েন্সিতে ইউজ করি। লো ফ্রিকোয়েন্সিতে কি হয়, ক্যাপাসিটারের রিঅ্যাকটেন্স খুব হাই হয় এবং যদি আমরা লো ফ্রিকোয়েন্সিতে ক্যাপাসিটার ইউজ করি সেটা কিন্তু কোনো সিগন্যালকে পাস হতে দেবে না তার মধ্যে দিয়ে, যে কারণে আমরা এখানে ক্যাপাসিটার ইউজ করব না। তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট স্টেজ, একটা স্টেজ। তো একটা স্টেজের আউটপুট কোথায় পাবো আমরা, এই যে আমাদের কালেক্টর টার্মিনাল, এখানে আমরা আউটপুট পাবো। তাহলে এবার আমরা কি করব, দেখো এখানে আমরা ধরো এটা আমাদের কালেক্টর টার্মিনাল, এটা হলো আমাদের বেস টার্মিনাল এবং এটা হলো আমাদের এমিটার টার্মিনাল। এটা হলো প্রথম ট্রানজিস্টার। সাপোজ আমরা এই ট্রানজিস্টারটাকে T1 ট্রানজিস্টার নাম দিচ্ছি। এই যে আউটপুট সিগন্যাল আমরা পাচ্ছি সেই আউটপুটটাকে আমরা নিয়ে কোথায় ফিট করে দেবো, আমরা ফিট করে দেবো এর পরের স্টেজে যে আমাদের অ্যাম্পলিফায়ারটা আছে, অর্থাৎ সেই অ্যাম্পলিফায়ারের আমরা ডাইরেক্টলি বেস টার্মিনালে কানেক্ট করে দেবো সিগন্যালটাকে। এবং এটা হচ্ছে এই ট্রানজিস্টার যেটা আমরা পরের স্টেজের যে ট্রানজিস্টার তার সেটার ছবি দেখছি। পিএনপি হবে তো না, এরকম কোনো মানে নেই, ঠিক আছে। আমরা এনপিএনও করতে পারি, যদি আমরা পিএনপি করতাম সেটাও করতে পারতাম, সেক্ষেত্রে আউটপুটটা আমরা নিচ থেকে নিতাম। আমরা চাইলে এনপিএনও করতে পারি, ঠিক আছে, কোনো মানে এটা হচ্ছে আরেকটা কনফিগারেশন আমি দেখাচ্ছি। হ্যাঁ, ওটা বইয়েরটা যেটা আমি ওখানে দেখিয়েছিলাম এটা একটা কনফিগারেশন হয়, এটাও হয়, যেটা আমি ড্র করছি। দেখো এই যে কনফিগারেশনটা আমরা ড্র করলাম এটাও কিন্তু হতে পারে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, আমরা এখানে এটা হচ্ছে সেকেন্ড ট্রানজিস্টারের, এটা হলো আমাদের বেস টার্মিনাল, সেকেন্ড ট্রানজিস্টার এটা হলো আমাদের কালেক্টর টার্মিনাল এবং সেকেন্ড ট্রানজিস্টার এটা হলো আমাদের এমিটার টার্মিনাল। এবং সেকেন্ড ট্রানজিস্টারের এখানেও আমরা একটা আরসি ইউজ করেছি, এখানেও আমরা একটা আরই ইউজ করেছি। এবং ফাইনাল আউটপুটটা আমরা কোথা থেকে পাবো না, ফাইনাল আউটপুট আমরা পেয়ে যাব এইখান থেকে আমরা যে সিগন্যালটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভি আউট, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে কিন্তু আমরা একটা ইনপুট এখানে দিয়েছি, প্রথম ট্রানজিস্টার Q1 এর বেসে দিয়েছি এবং আউটপুটটা আমরা পাচ্ছি সেকেন্ড যে ট্রানজিস্টার আমাদের, সাপোজ দিস ট্রানজিস্টার ইজ T2 ট্রানজিস্টারের কালেক্টর থেকে আমরা আউটপুট পেয়ে যাচ্ছি। তো এখানে দেখো একটা স্টেজের সঙ্গে পরের স্টেজ যেটা আছে তাদের মধ্যে কিন্তু কোনো ডাইরেক্ট মানে কাপলিং আছে, কোনো অ্যাডিশনাল এলিমেন্ট বা কোনো ক্যাপাসিটার বা কোনো ট্রান্সফরমারের মাধ্যমে কিন্তু কাপল করা নেই। তো এই জন্য এই ধরনের যে কনফিগারেশন এগুলোকে বলা হয় ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার। এবার এই যে ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার এটাকে কিন্তু আমরা কেবলমাত্র লো ফ্রিকোয়েন্সি সিগন্যালেই আমরা ইউজ করতে পারবো, হাই ফ্রিকোয়েন্সিতে কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারবো না। কত ফ্রিকোয়েন্সিতে ইউজ করা হয়, লেস দ্যান 10 হার্জ। যখন আমাদেরকে 10 হার্জের থেকেও কম ফ্রিকোয়েন্সির কোনো সিগন্যাল থাকবে সেইটাকে অ্যাম্পলিফিকেশন করার দরকার থাকলে আমরা তখন এই ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার ইউজ করব। এবং এ ধরনের যে অ্যাম্পলিফায়ার এগুলো কোথায় ইউজ হয় দেখো, এগুলো বলছে যে অ্যাম্পলিফাইং ফোটো ইলেকট্রিক কারেন্ট, থার্মোকাপল কারেন্ট,
যেগুলো হচ্ছে খুবই লো ফ্রিকোয়েন্সির কারেন্ট, ঠিক আছে, লো ফ্রিকোয়েন্সি যেগুলো সিগন্যাল, সেইগুলোকে যখন অ্যাম্প্লিফিকেশন করার দরকার আছে তখন হচ্ছে ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ার ইউজ করা হবে। The coupling device such as capacitor and transformer cannot be used because the electrical size of these components become very large at extremely low frequency. ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস যেমন হচ্ছে ক্যাপাসিটার বা ট্রান্সফরমার, যেগুলো যদি আমরা লো ফ্রিকোয়েন্সিতে ইউজ করতে চাইতাম, লো ফ্রিকোয়েন্সিতে ইউজ করা যায় এরকম ট্রান্সফরমার বানাতে গেলে তার সাইজ কিন্তু খুব বড় হয়ে যাবে, খুব বাল্কি হয়ে যাবে। তো একটা ইলেকট্রনিক ইকুইপমেন্টের মধ্যে কিন্তু আমরা ওই অত একটা বাল্কি কম্পোনেন্টকে অ্যাকোমোডেট করতে পারবো না। সেই কারণে লো ফ্রিকোয়েন্সি যখন সিগন্যালকে অ্যাম্প্লিফিকেশন করার দরকার হয় তখন ডাইরেক্ট কাপলই ব্যবহার করা হয়, ঠিক আছে। তো আন্ডার সাচ সিচুয়েশন ওয়ান স্টেজ ইজ ডিরেক্টলি কাপলড টু দ্য নেক্সট স্টেজ উইদাউট ইন্টারভেনিং কাপলিং ডিভাইস। মানে একটা স্টেজ পরের স্টেজের সঙ্গে ডাইরেক্টলি কাপল করা আছে কোনো কাপলিং ডিভাইসেস ছাড়াই। এই ধরনের কাপলিংকে ডাইরেক্ট কাপলিং বলা হয়। তো ডাইরেক্ট কাপলিং এরকমও হতে পারে, যেটা আমি দেখালাম, এরকমও হতে পারে, ঠিক আছে। তো সার্কিট ডিটেলস, এখানেকার সার্কিট ডিটেলসটা দেখো, এখানে যে ছবিটা দেখিয়েছে এই সার্কিট ডিটেলসের সাপেক্ষে বলা হয়েছে যে সার্কিট অফ এ 3 স্টেজ ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ার। এটা 3 স্টেজ। 3 স্টেজ কারণ কি? কারণ এটা হলো ফার্স্ট স্টেজ, তারপরে এটা হয়ে গেল সেকেন্ড স্টেজ, আর এটা হয়ে গেল থার্ড স্টেজ। যতগুলো ট্রানজিস্টর ততগুলো স্টেজ। তো ইট ইজ আ ডায়াগ্রাম অফ এ ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ার উইথ নাম্বার অফ স্টেজেস 3, ঠিক আছে। ইট ইউজেস কমপ্লিমেন্টারি ট্রানজিস্টর। কমপ্লিমেন্টারি ট্রানজিস্টর এখানে ইউজ করেছে। কমপ্লিমেন্টারি মানে কি? মানে হচ্ছে একটা হলো এনপিএন আর একটা হলো পিএনপি। এনপিএন আর পিএনপি, দিস টু টাইপ অফ ট্রানজিস্টর আর কল্ড কমপ্লিমেন্টারি ট্রানজিস্টার্স, ঠিক আছে। মানে ফার্স্ট স্টেজে এখানে এনপিএন ইউজ করেছে, পরের স্টেজে পিএনপি ইউজ করেছে, আবার পরের স্টেজে এনপিএন ইউজ করেছে, আবার যদি চাইতো এখানে আবার একটা পিএনপি ইউজ করতো, এরকম করে করে একটা পিরিয়ডিক ওয়েতে চলতে থাকতো। তো এইরকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে একটা ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ারের অ্যারেঞ্জমেন্ট। বলছে যে আউটপুট ফ্রম দ্য কালেক্টর অফ দ্য ফার্স্ট ট্রানজিস্টর T1 is fed to the input of the second transistor T2 and so on। মানে প্রথম ট্রানজিস্টর যে T1 আছে তার আউটপুট তো এটা, এই আউটপুটটা fed to the base টার্মিনাল বা ইনপুট টার্মিনাল অফ দ্য ট্রানজিস্টর T2। মানে সেকেন্ড ট্রানজিস্টর T2 এর ক্ষেত্রে এটা হলো ইনপুট, আবার এই সেকেন্ড ট্রানজিস্টর T2 এর এটা হলো আউটপুট। সেই কালেক্টর টার্মিনাল থেকে প্রাপ্ত আউটপুটটা কোথায় দেওয়া হচ্ছে? থার্ড ট্রানজিস্টর যেটা T3 তার ইনপুটে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এরকম ভাবে একটা ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ারকে দেখানো যেতে পারে। তো এখানে দেখো বলছে যে দ্য উইক সিগন্যাল ইজ অ্যাপ্লাইড টু দ্য ইনপুট অফ দ্য ফার্স্ট ট্রানজিস্টর T1. Due to transistor action, the amplified output is obtained across the collector load RC of the transistor T1। মানে কি বলছে যে একটা উইক সিগন্যাল, উইক সিগন্যাল মানে কি? যে সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে কম, এরকম একটা সিগন্যাল ধরো, সাপোজ এখানে একটা সাপোজ আমি এখানে ড্র করি সিগন্যালটা। আমরা বেস টার্মিনাল যেটা ফার্স্ট ট্রানজিস্টর আছে তার বেসে আমরা এরকম একটা উইক সিগন্যাল অ্যাপ্লাই করছি। কোথায় অ্যাপ্লাই করছি? না স্যার আপনি যে ছবিটা এঁকেছিলেন স্যার ওইটা কভার করবেন? হ্যাঁ, আপনি যে ছবিটা এঁকেছেন স্যার, এই তো। বলো। স্যার এটার পরে যদি অ্যাড করতে হয় তাহলে যেটা ভি আউট বেরিয়েছে সেখান থেকে ডাইরেক্ট অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, এখান থেকে আবার একটা অ্যাড করে দেবে, এখানে থেকে এরকম এই এই ছবিটাই কপি করে দেবে জাস্ট এখানে, ঠিক আছে। তাহলে 3 স্যার স্টেজ হয়ে সব যাবে। জায়গাতে স্যার কালেক্টর থেকে বেরোবে? হ্যাঁ, কালেক্টর থেকে আউটপুটটা নিতে হবে। ট্রানজিস্টরের বৈশিষ্ট্য তো ওটা, মানে ট্রানজিস্টর চার্জ ক্যারিয়ার যেগুলো আছে ট্রানজিস্টরের মধ্যে সেগুলো এমিট করে হচ্ছে এমিটার, আর কালেক্টর সেগুলোকে কালেক্ট করে। আউটপুট ইজ টু বি টেকেন ফ্রম দ্য কালেক্টর টার্মিনাল। দেখো তুমি ওই ছবিতেও দেখতে পাবে সবসময় কিন্তু কালেক্টর থেকেই আউটপুটটা নিয়েছে। স্যার বলো। স্যার এই ছবিটা যেটা আপনি স্যার ওইটা নয়, যেটা কম্পিউটারাইজ ছবি যেটা আছে হুম হুম পিডিএফ এটা, হ্যাঁ সেটা তো স্ট্যাবিলিটি ফ্যাক্টর গুলো কম হবে স্যার, এই অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, স্টেবিলিটি ফ্যাক্টরটা এটার ক্ষেত্রে বেশি হবে কারণ অনেক বেশি এখানে হয়ে যাবে। বায়াসিংটা হয়নি, বায়াসিংটা করা হয়নি। তাহলে স্যার আমরা কোন ছবিটা আঁকবো যদি বলে? তোমরা যে কোনোটা আঁকতে পারো, এটাও আঁকতে পারো ওটাও আঁকতে পারো। যদি কিছু মেনশন না করে দেয়, যদি বলে দেয় কোশ্চেনে যে ড্র দ্য ডাইরেক্ট কাপলড অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন ইউজিং কমপ্লিমেন্টারি ট্রানজিস্টর, যদি কমপ্লিমেন্টারি ট্রানজিস্টর কথাটা বলে দেয় তখন কিন্তু এটা আঁকতে হবে, কারণ এখানে এনপিএন আর পিএনপি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। আর যদি বলে যে কোনো কিছু না বলে তখন তোমরা এটাও আঁকতে পারো অথবা এটাও আঁকতে পারো।
ঠিক আছে, যেটা খুশি আঁকতে পারো। স্যার বলো। স্যার আপনি যে ছবিটা আঁকলেন হ্যাঁ, এটাতে হ্যাঁ, দ্বিতীয় যে ট্রানজিস্টারটা আঁকলেন সেটাতে R1 R2 যোগ করলেন না কেন? দেখো এখানে এইরকম কনফিগারেশনে এটা সেকেন্ড ট্রানজিস্টরের বায়াসিংটা এটা দিয়েই সাফিসিয়েন্ট, মানে এই যে কালেক্টরে যে আমার রেজিস্ট্যান্স আছে এটাই বায়াসিংটা প্রোভাইড করে দেবে, এটার জন্য আর এক্সট্রা অ্যাডিশনাল বায়াসিং এর প্রয়োজন হবে না। ঠিক আছে, মানে এইখান থেকে আমরা আউটপুট যেটা পাচ্ছি সেই আউটপুটটাকে আমরা তো এখানে ইনপুট হিসাবে দিচ্ছি, এটাকে আর সেরকম ভাবে বায়াসিং করার প্রয়োজন নেই, যে কারণে আমরা দিলে ওটাকে আর। কোনো ক্ষতি আছে স্যার? হ্যাঁ, দিলে কোনো ক্ষতি আছে? না দিতে পারো, কিন্তু দেবে কেন? সেক্ষেত্রে তো সেটা তোমার মানে কস্ট এফেক্টিভ হবে না, যেটা দরকার নেই সেটা ইউজ করা হবে কেন? সাইজ বড় হবে, দাম বেশি হবে। ঠিক আছে, তো ব্যাপার হচ্ছে এই ধরনের যে ট্রানজিস্টার মানে এই ধরনের যে কনফিগারেশন, তো সেখানে কি বলছে যে দ্য ডিউ টু ট্রানজিস্টার অ্যাকশন অ্যান্ড অ্যাম্পলিফাইড আউটপুট ইজ অবটেন্ড অ্যাক্রস দ্য কালেক্টর লোড আরসি। মানে এখানে একটা সিগন্যাল, উইক সিগন্যাল আমরা দিলাম, তার বদলে আমরা আরসি যেটা আছে সেখানে একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল আমরা পাবো। কি জন্য পাবো? ট্রানজিস্টারের অ্যাকশনের জন্যই পাবো। তো ধরো আমরা একটা উইক সিগন্যাল দিয়েছি, উইক সিগন্যাল এরকম আমরা দিয়েছি ইনপুটে, তো আউটপুটে আমরা কি পাবো? আউটপুট যেটা আরসি তার অ্যাক্রসে আমরা কিন্তু ভোল্টেজ যদি দেখি আরসির অ্যাক্রসে, কিন্তু আমি কিন্তু কালেক্টর আর এমিটারের অ্যাক্রসে বলছি না, আমি শুধু আরসির অ্যাক্রসে বলছি, তার মানে কিন্তু ফেজ রিভার্সাল হবে না। ফেজ রিভার্সাল না হয়ে আমরা একটা অ্যাম্পলিফাইড সিগন্যাল আমরা কালেক্টরের অ্যাক্রসে, এরকম কালেক্টর রেজিস্টার আরসির অ্যাক্রসে এরকম একটা সিগন্যাল পেয়ে যাব, এটা অ্যাম্পলিফাইড সিগন্যাল। এবার এই যে অ্যাম্পলিফাইড সিগন্যাল যেটা আমরা এখান থেকে পেলাম সেটা আমার পরবর্তী স্টেজে গিয়ে ফিড হলো, পরবর্তী স্টেজের যেটা ট্রানজিস্টার সেটা আবার সেটাকে ফার্দার অ্যাম্পলিফাই করবে, এটাকে ফার্দার আবার যদি অ্যাম্পলিফাই করে তাহলে আবার হচ্ছে সিগন্যালটা আরো বেশি অ্যাম্পলিফাইড হতে, এরকম আরেকটা সিগন্যাল আমরা পেয়ে যাব, আরো অ্যাম্পলিফাইড সিগন্যাল একটা পাবো। এবার সেই ট্রানজিস্টার থেকে প্রাপ্ত যে আউটপুট সেটা আবার আমরা পরবর্তী স্টেজের ইনপুটে দিচ্ছি, সেখান থেকে আমরা ফার্দার আবার অ্যাম্পলিফাইড পাবো, মানে ফাইনাল যে সিগন্যালটা হবে সেটা হয়তো অনেক বড় হবে। ঠিক আছে, অনেকটা বড় একটা সিগন্যাল হয়তো আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তো এরকম একটা সিগন্যাল হয়তো আমরা পেয়ে যাবো। এইরকম ভাবে একটা ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার কাজ করে, কিন্তু মনে রাখতে হবে যে এটা শুধুমাত্র লো ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্যই অ্যাপ্লিকেবল, মানে লো ফ্রিকোয়েন্সিতেই এটা ভালো কাজ করবে, তারপরে কিন্তু এর আউটপুট গেনটা খুব খারাপ হয়ে যাবে। তো এর অ্যাডভান্টেজটা কি আছে? অ্যাডভান্টেজ হচ্ছে যে দ্য অ্যারেঞ্জমেন্ট ইজ সিম্পল বিকজ অফ মিনিমাম ইউজ অফ দ্য রেজিস্টার। এখানে দেখো রেজিস্টার খুব কম লাগছে, আগেতে যেগুলো আমরা দেখেছিলাম সেখানে অনেক বেশি রেজিস্টার লেগেছিল, বায়াসিং এর জন্য রেজিস্টার লেগেছিল। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আমাদের অত রেজিস্টারের কোনো প্রয়োজন থাকছে না, রেজিস্টার কম লাগছে মানে এটা অ্যারেঞ্জমেন্টটা সিম্পল হচ্ছে, মানে অনেক সহজেই আমরা সার্কিটটা বানাতে পারবো, এবং দ্য সার্কিট হ্যাজ লো কস্ট বিকজ অফ অ্যাবসেন্স অফ দ্য এক্সপেন্সিভ কাপলিং ডিভাইসেস। এখানে যে কাপলিং করবার জন্য, মানে একটা স্টেজের আউটপুটকে পরের স্টেজে লাগানোর জন্য আমাদেরকে না কোনো ক্যাপাসিটার লাগছে আর না আমাদের কোনো ট্রান্সফরমার ইউজ করতে হচ্ছে। যদি ওগুলো ইউজ করতে হতো তাহলে কস্ট বেড়ে যেত, কিন্তু এখানে কিন্তু কস্টটাও কম হবে কারণ এখানে কম্পোনেন্ট অনেক কম লাগছে। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইট ক্যানট বি ইউজড ফর অ্যাম্পলিফাইং হাই ফ্রিকোয়েন্সিজ। যদি হাই ফ্রিকোয়েন্সি হয়ে যায় তখন কিন্তু আর কাপলিং হবে না, তখন হচ্ছে গেনটা খুব কমে যাবে, সেই কারণে এটাকে হাই ফ্রিকোয়েন্সিতে আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, এবং হচ্ছে দ্য অপারেটিং পয়েন্ট ইজ শিফটেড ডিউ টু টেম্পারেচার ভ্যারিয়েশন। এই যে ব্যাপারটা বলা হচ্ছিল, যেহেতু এখানে আমার বায়াসিংটা ঠিক মতো করা নেই সে কারণে কি হচ্ছে না, এখানে স্টেবিলিটি ফ্যাক্টরটা পুয়ার হচ্ছে। ঠিক আছে, স্টেবিলিটি ফ্যাক্টর অনেক হাই হচ্ছে, এবং স্টেবিলিটি ফ্যাক্টর হাই হওয়ার মানে কি, স্টেবিলিটি ফ্যাক্টর হাই হলেই অপারেটিং পয়েন্ট যেটা ট্রানজিস্টারের যে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে যে অপারেটিং পয়েন্টটা পাই সেই অপারেটিং পয়েন্টটা শিফট করে যায়। স্টেবিলিটি ফ্যাক্টর যদি ভালো হয়, মানে একের কাছাকাছি হয়, তাহলে কি হয়, তাহলে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ হলেও অপারেটিং পয়েন্টটা চেঞ্জ হয় না, মানে আইসি চেঞ্জ হয় না। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু এখানে বায়াসিং নট প্রপার, তো এক্ষেত্রে কিন্তু অপারেটিং পয়েন্টটা টেম্পারেচার ভ্যারি করলে শিফট হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ এর ক্ষেত্রে। এবার হচ্ছে এদের যে ফ্রিকোয়েন্সি রেসপন্স ক্যারেক্টারিস্টিক্সটা সেটা দেখো, এখানে ভোল্টেজ গেনটা ডেসিবেলে দেখানো হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ভোল্টেজ গেন ইজ এক্সপ্রেসড ইন ডেসিবেল, আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে এই ভোল্টেজ গেনটা দেখিয়েছে, এক্স অ্যাক্সিস বরাবর ফ্রিকোয়েন্সি দেখিয়েছে। তো একটা জিনিস দেখো, প্রথম দিকে মানে এটা একদম লো ফ্রিকোয়েন্সি, প্রথমে একদম কি হবে, 0 থেকে শুরু, তো তখন হচ্ছে ফ্রিকোয়েন্সিটা খুব লো। যখন ফ্রিকোয়েন্সি লো তখন গেন ইজ কোয়াইট হাই, অলমোস্ট রেসপন্সটা ফ্ল্যাট, মানে প্রথম মানে আপ টু 10 হার্জ পর্যন্ত গেনটা অলমোস্ট কনস্ট্যান্ট, কিন্তু যেই ফ্রিকোয়েন্সি বাড়া শুরু করলো অমনি কিন্তু গেনটা খুব বেশি ভাবে ডাউন হয়ে গেল। ঠিক আছে, খুব হাইলি এটা ডাউনের দিকে চলে গেল। তো
তো এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে এটা গেনটা খুবই খারাপ হয়ে যায়। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট হচ্ছে যে আমরা এই ধরনের ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার এগুলোকে আমরা ব্যবহার করব কোথায়? এগুলোর ব্যবহার অনেক জায়গাতেই হয়, যেমন ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার ইজ ইউজড ইন লিনিয়ার ইন্টিগ্রেটেড সার্কিটস। ইন্টিগ্রেটেড সার্কিটস যেগুলো হচ্ছে খুব শর্ট প্লেসের মধ্যে অনেক অ্যাম্পলিফিকেশনস করার জন্য ইন্টিগ্রেটেড সার্কিট ইউজ করা হয়, তো সেখানে আমরা ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার ইউজ করি। নেক্সট হচ্ছে ইট ইজ ইউজ টু অ্যাম্পলিফাই লো ফ্রিকোয়েন্সি সিগন্যালস। যখন যে সমস্ত সিগন্যালের ফ্রিকোয়েন্সি খুব লো, লেস দ্যান 10 হার্টজ, সেগুলোকে অ্যাম্পলিফিকেশনের জন্য ব্যবহার করা হয় এই ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার। ইট ইজ ইউজড ইন বায়োইলেকট্রিক মেজারমেন্টস। বায়োইলেকট্রিক মানে হচ্ছে কোনো আমাদের যে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো মেজারমেন্ট, যেমন ধরো হার্টের মেজারমেন্ট বা কোনো আমাদের মস্তিষ্কের কোনো প্যারামিটার যদি মেজারমেন্ট করতে হয়, সেখানকার যে সিগন্যালগুলো আসছে সেগুলোকে যদি আমাদেরকে অ্যাম্পলিফাই করতে হয়, সেই ধরনের মেজারমেন্টের জন্য বায়োইলেকট্রিক ডিভাইসেস ইউজ করা হয়। তো সেগুলোকে যে বায়োইলেকট্রিক ডিভাইসগুলোতে এই ধরনের অ্যাম্পলিফায়ারের ব্যবহার আছে, ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ারের ব্যবহার আছে। নেক্সট হচ্ছে কি, ইট ইজ ইউজড ইন অ্যানালগ কম্পিউটেশন। কম্পিউটেশনের কাজে এটা ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে ইট ইজ ইউজড ইন পাওয়ার সাপ্লাই, ভোল্টেজ রেগুলেটরস। ভোল্টেজ রেগুলেটর যে সার্কিট, সেখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য এই ধরনের অ্যাম্পলিফায়ার ইউজ করা যেতে পারে। পাওয়ার সাপ্লাই মানে যে সমস্ত পাওয়ার সাপ্লাই ভোল্টেজ রেগুলেটেড ভোল্টেজ সাপ্লাই করে, যে সমস্ত পাওয়ার সাপ্লাই থেকে আমরা রেগুলেটেড ভোল্টেজ আউটপুট পাই, সেখানে আমরা এই ধরনের অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারি। ইট ইজ ইউজড ইন টিভি রিসিভার্স। টিভির যে আমরা যে রিসিভার আছে, যেখানে সিগন্যালটা রিসিভ করে, টিভির জন্য যে সেট টপ বক্স যেটা সিগন্যাল রিসিভ করে, তো সেখানে আমরা এই ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ারের ইউজ দেখতে পাই। ইট ইজ ইউজড ইন রেগুলেটর সার্কিট। রেগুলেটর সার্কিটে এটা ইউজ করা হয় কোনো কিছু রেগুলেট করার জন্য, কারেন্ট বা ভোল্টেজ যদি আমাদের রেগুলেট করার প্রয়োজন থাকে, সেই সার্কিটে এই ধরনের অ্যাম্পলিফিকেশন বা এই ধরনের ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়। Used in jet engine control. The direct coupled amplifier is also used in computer circuitry. কম্পিউটারের মধ্যে যে ইন্টারনাল সার্কিট, সেখানেও ইউজ করা যায়। And the direct coupled amplifier is also used to eliminate the frequency loss through a coupling network. যেখানে ফ্রিকোয়েন্সির কোনো লস হচ্ছে, কাপলিং নেটওয়ার্ক ব্যবহার করলে, কাপলিং নেটওয়ার্ক যেখানে ব্যবহার করতাম যদি আমরা ক্যাপাসিটার ব্যবহার করতাম এখানে কাপলিং করবার জন্য, সেখানে তো কিছুটা লস হতো, ঠিক আছে, ক্যাপাসিটারের মধ্যেও তো কিছুটা লস হতো, বা ট্রান্সফরমারই যদি আমরা কাপলিং এর জন্য ইউজ করতাম সেখানেও কিছুটা লস হতো, কিন্তু সেই লসগুলো কিন্তু এখানে হচ্ছে না, যেহেতু আমরা ডাইরেক্ট কাপল করে রেখেছি। একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে সিগন্যাল একদম সরাসরি পৌঁছে যাচ্ছে, কোনো রকম কোনো লসের ব্যাপার এখানে নেই। তো এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোর জন্য আমরা ডাইরেক্ট কাপল অ্যাম্পলিফায়ার ব্যবহার করব। তো এতক্ষণ পর্যন্ত আমরা 3 রকমের অ্যাম্পলিফায়ার দেখলাম। ফার্স্টে হচ্ছে আরসি কাপলড অ্যাম্পলিফায়ার, নেক্সট হচ্ছে ট্রান্সফরমার কাপলড অ্যাম্পলিফায়ার, এবং লাস্টলি হচ্ছে ডাইরেক্ট কাপলড অ্যাম্পলিফায়ার। 3 ধরনের যে অ্যাম্পলিফায়ার, তাদের মধ্যে কম্প্যারিজন করতে হবে, তাদের মধ্যে তুলনামূলক আলোচনা করতে হবে যে কোনটার কি রকম প্যারামিটার ওয়াইজ আমরা কি বেনিফিট আর কোনটার ডিসঅ্যাডভান্টেজ দেখতে পাচ্ছি। তো প্রথমে দেখো, প্রথম প্যারামিটার হচ্ছে কি ফ্রিকোয়েন্সি রেসপন্স। ফ্রিকোয়েন্সি রেসপন্স মানে কি, মানে হচ্ছে ভোল্টেজ যে গেইন, অ্যাম্পলিফায়ার থেকে প্রাপ্ত যে ভোল্টেজ গেইন, সেটা ফ্রিকোয়েন্সির সঙ্গে সঙ্গে কিভাবে চেঞ্জ হচ্ছে। তো বলো দেখি এটা কার ক্ষেত্রে সব থেকে ভালো হবে ফ্রিকোয়েন্সি রেসপন্স? ফ্রিকোয়েন্সি রেসপন্স কিন্তু আমরা ডাইরেক্ট কাপলিং এর ক্ষেত্রে এটাকে বেস্ট এই কারণেই বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স কিন্তু ডাইরেক্ট কাপলিং এর ক্ষেত্রে কিন্তু এটাকে বেস্ট এখানে বলা হচ্ছে যে ডাইরেক্ট মানে কোনো রকম কিন্তু সিগন্যালের এখানে লস হচ্ছে না, মানে ডাইরেক্টলি এটা কিন্তু একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজ কাপল হয়ে যাচ্ছে। তো যে কারণে এখানে কিন্তু যে কম্পোনেন্ট, যেটা কানেক্টিং কম্পোনেন্ট, সেখানে কিন্তু কোনো রকম কোনো লস নেই, যে কারণে গেইনের কোনো অল্টারেশন কিন্তু এই কারণে হচ্ছে না। যদি আমরা এখানে ব্যবহার করতাম কোনো ক্যাপাসিটার বা কোনো ট্রান্সফরমার, সেখানে কিন্তু একটা লস হওয়ার ব্যাপার থাকতো, সেগুলোর মধ্যে একটা লস হওয়ার ব্যাপার থাকতো, যে কারণে কিছু ফ্রিকোয়েন্সি হয়তো ফিল্টার আউট হয়ে যেত। কিন্তু ডাইরেক্ট কাপলিং এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ফ্রিকোয়েন্সি ফিল্টার আউট হচ্ছে না, যদিও এর গেইনটা প্রথম দিকে ভালো থাকছে, পরের দিকে ড্রপ করে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু এখানে কোনো লস নেই, ফ্রিকোয়েন্সির কোনো লস এখানে হচ্ছে না, যেটা আমার ট্রান্সফরমার কাপলিং বা আরসি কাপলিং এর ক্ষেত্রে হয়, সেই কারণে এটাকে বেস্ট বলা হচ্ছে
তার ক্ষেত্রে না, এটা হচ্ছে ডাইরেক্ট কাপলিং এর ক্ষেত্রেই সব থেকে ভালো বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা। আচ্ছা, আরসি কাপলিং এর ক্ষেত্রে এটা বলছে এক্সিলেন্ট ইন অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ। হ্যাঁ, এটা তো ঠিক যে ডাইরেক্ট কাপলিং যখন আমরা দেখেছি তখন তার যে ফ্রিকোয়েন্সি রেসপন্স সেটা হচ্ছে যে অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জ সেখানে কনস্ট্যান্ট আছে, অলমোস্ট অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে এটা কনস্ট্যান্ট, বাকি হচ্ছে লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সিতে কমে যায়। তো অডিও ফ্রিকোয়েন্সি রেঞ্জের দিক থেকে যদি আমরা দেখি তো সেখানে এটা এক্সিলেন্ট ফ্রিকোয়েন্সি রেসপন্স দেয় আরসি কাপলিং, বাকিগুলোতে কিন্তু ভালো পারফরমেন্স দেয় না। আর ট্রান্সফরমার কাপলিং এর রেসপন্সটা, ফ্রিকোয়েন্সি রেসপন্সটা পুয়ার বলা চলে, কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্সে কোনো স্টেডি জায়গাই নেই। স্টেডি জায়গা নেই মানে কি, প্রথমে হয়তো বাড়ছিল, তারপরে একটু স্থির থাকলো, তারপরে আবার বাড়লো, তারপরে আবার ডাউন হয়ে গেল, এরকম ফ্রিকোয়েন্সি রেসপন্স আমরা দেখতে পাই কার ক্ষেত্রে না, এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার কাপলিং এর ক্ষেত্রে দেখতে পাই। তো সব থেকে খারাপ হচ্ছে ট্রান্সফরমার কাপলিং এর ক্ষেত্রে। এবারে আসবো আমরা কস্ট, মানে দাম কোনটার বেশি হবে। তো দাম হচ্ছে সব থেকে বেশি হবে ট্রান্সফরমার কাপলিং এ, কারণ এখানে কস্টলি ট্রান্সফরমার ইউজ করতে হয়। আর ডাইরেক্ট কাপলিং এর ক্ষেত্রে কস্ট সব থেকে কম হবে, কারণ এখানে কাপলিং এর জন্য আমাদের কোনো কম্পোনেন্ট ব্যবহার করতে হচ্ছে না, আমরা ডাইরেক্টলি কাপল করে দিচ্ছি এবং এখানে রেজিস্টারের পরিমাণও কম লাগছে। তো যে কারণে সব থেকে কম দাম কোনটার হবে, কম দাম হবে সব থেকে আমাদের ডাইরেক্ট কাপলিং যে অ্যাম্পলিফায়ার, সেখানে সব থেকে দামটা কম হবে কস্ট। আর আরসি কাপলিং এর ক্ষেত্রে যে দাম সেটা হচ্ছে এই দুটোর মাঝামাঝি, মানে ট্রান্সফরমার কাপলিং আর ডাইরেক্ট কাপলিং এর মাঝামাঝি কস্ট হবে আরসি কাপলিং এর ক্ষেত্রে। নেক্সট হচ্ছে স্পেস অ্যান্ড ওয়েট, কোনটাতে কত জায়গা লাগছে এবং কোনটার ওজন কত বেশি হচ্ছে। তো সব থেকে বেশি ওজন কার হবে, ট্রান্সফরমার কাপলিং এর ক্ষেত্রে, কারণ সেখানে ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজকে কাপল করার জন্য, সেখানে আমাদের ট্রান্সফরমার ব্যবহার করতে হচ্ছে। আর ডাইরেক্ট কাপলিং এর ক্ষেত্রে আমাদের কিছুই ইউজ করতে হচ্ছে না কাপলিং এর জন্য, আমরা ডাইরেক্টলি একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজকে কাপল করে দিচ্ছি, যে কারণে এর যে স্পেস, জায়গা যতটা লাগছে এবং এর যা ওয়েট সেটা সব থেকে কম হচ্ছে। আর আরসি কাপলিং এর ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইউজ করতে হচ্ছে কি না, আমাদেরকে এখানে ক্যাপাসিটার ইউজ করতে হচ্ছে একটা স্টেজের সঙ্গে আরেকটা স্টেজকে কাপল করতে, যে কারণে এর যা স্পেস বা ওয়েট যেটা হবে সেটা হচ্ছে ট্রান্সফরমার কাপলদের থেকে অবশ্যই কম হবে, কিন্তু ডাইরেক্ট কাপলদের থেকে বেশি হবে, ঠিক আছে, যে কারণে এটাকে লেস বলা হয়েছে। কিন্তু এটা হচ্ছে লিস্ট, ডাইরেক্ট কাপলিং এর ক্ষেত্রে সব থেকে কম স্পেস লাগবে এবং ওয়েটও সব থেকে কম হবে। নেক্সট হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং। দেখো, নেক্সট হচ্ছে ইম্পিডেন্স ম্যাচিং। ইম্পিডেন্স ম্যাচিং ব্যাপারটা তো আগের দিন আমি ডিসকাস করেছিলাম, যে কোনো একটা স্টেজের যে আউটপুট, তার সঙ্গে আমরা যে আউটপুটটা আমরা পাচ্ছি তার সেটার সঙ্গে লোডটা যদি ইম্পিডেন্স ম্যাচ করে তাহলেই সব থেকে ভালো রেসপন্স আমরা পাবো। তো সব থেকে ভালো ফ্রিকোয়েন্সি, সব থেকে ভালো আমরা রেসপন্স কার ক্ষেত্রে পাবো না, ইম্পিডেন্স ম্যাচিং আমরা সব থেকে ভালোভাবে করতে পারবো ট্রান্সফরমার কাপলিং এর ক্ষেত্রে, যে কারণে ইম্পিডেন্স ম্যাচিংটা ট্রান্সফরমার কাপলিং এর ক্ষেত্রে হচ্ছে এক্সিলেন্ট। আচ্ছা, ডাইরেক্ট কাপলিং এর ক্ষেত্রে কি হয়, ডাইরেক্ট কাপলিং এর ক্ষেত্রে এটা ট্রান্সফরমার কাপলিং এর থেকে খারাপ, কিন্তু তা সত্ত্বেও এর ইম্পিডেন্স ম্যাচিং গুড বলা চলে, মানে মোটামুটি ভালোই বলা চলে, ইম্পিডেন্স ম্যাচিংটা মোটামুটি ভালো বলা চলে। কিন্তু আরসি কাপলিং যেটা হয়, আরসি কাপলিং এর ক্ষেত্রে কিন্তু ইম্পিডেন্স ম্যাচিং ইজ নট গুড, মানে এটা হচ্ছে খারাপ। তাহলে ইম্পিডেন্স ম্যাচিং এর দিক থেকে দেখতে গেলে সব থেকে ভালো হলো ট্রান্সফরমার কাপলিং, তারপরে আসছে ডাইরেক্ট কাপলিং এবং সব থেকে খারাপ হচ্ছে আরসি কাপলিং। কারণ আরসি কাপলিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে আউটপুট ডিভাইস যেটা থাকে তার ইম্পিডেন্স যদি কয়েক ওহম হয়, আর যেটা আমাদের আরসি কাপলিং যে আউটপুট ইম্পিডেন্স অফ দ্য ট্রানজিস্টারের যে আউটপুট ইম্পিডেন্স হয় সেটার মধ্যে অনেক ফারাক থাকে। আউটপুট যেটা আমরা কানেক্ট করছি লাউড স্পিকার, তার ইম্পিডেন্স হয়তো ফিউ ওহমস, হয়তো আমরা 20 ওহমস বা উইদিন 100 ওহমস অবশ্যই, কিন্তু যেটা আমাদের আউটপুট ইম্পিডেন্স অফ দ্য ট্রানজিস্টার সেটা কিন্তু 400-500 ওহম এরকম রেঞ্জের থাকে, তো অনেকটাই ডিফারেন্স থাকে, যে কারণে এর ক্ষেত্রে ইম্পিডেন্স ম্যাচিং একদমই খারাপ হয় আরসি কাপলিং এর ক্ষেত্রে। লাস্ট হচ্ছে ইউজ, ব্যবহার কোথায় কোনটাকে করা হবে না, আরসি কাপলিং যেটা আছে সেটাকে ইউজ করা হবে ফর ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনের জন্য আরসি কাপলিং ইউজ করা হবে। ট্রান্সফরমার কাপলিংকে ইউজ করা হবে ফর পাওয়ার অ্যাম্প্লিফিকেশন, এবং ডাইরেক্ট কাপলিং যেটা আছে সেটাকে ইউজ করা হবে ফর অ্যাম্প্লিফাইং এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সিস। এটার ব্যবহার কোথায় কোনটার হয় সেটা আমরা দেখেছি, এটা হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফিকেশন, এবং আরেকটা ব্যবহার আছে ফর ইম্পিডেন্স ম্যাচিং, মানে একদম ফাইনাল যে স্টেজ যেখানে আমরা আউটপুট ডিভাইসটাকে পাওয়ার ট্রান্সফার করি, সেইখানে কিন্তু এই ট্রান্সফরমার কাপলিং ব্যবহার করি।
আর আরসি কাপলিংটা কোথায় ব্যবহার করি? এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক যে ধাপ, যেখানে আমরা সিগন্যালের যে ওয়েভ ফর্ম সেটাকে অপরিবর্তিত রেখে সিগন্যালের অ্যাম্পলিটিউডটাকে বাড়ানোর চেষ্টা করি, সেখানে আমরা আরসি কাপলিং ব্যবহার করি। আর ডাইরেক্ট কাপলিংটা কোথায় ইউজ করব? ডাইরেক্ট কাপলিং ইউজ করা হবে ফর অ্যাম্পলিফাইং এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি সিগন্যালস, মানে যেটার ফ্রিকোয়েন্সি 10 হার্জের থেকেও কম, সেরকম সিগন্যালকে অ্যাম্পলিফিকেশন করবার জন্য ইউজ করা হবে ডাইরেক্ট কাপলিং। ঠিক আছে, তো এই পর্যন্ত এই চ্যাপ্টারটা ছিল। এর মধ্যে কিছু ডাউট আছে? ডাইরেক্ট কাপেলটা এটা ইনিশিয়াল বা কোনো মানে মানে শেষে প্রান্তে বা প্রাথমিক প্রান্তে লাগানোর কোনো ব্যাপার নেই তো? না না না, এগুলোকে ওদের সঙ্গে কোনো লাগানোরই ব্যাপার নেই। যেখানে ডাইরেক্ট কাপল হবে সেখানে শুধু ডাইরেক্ট কাপলিং ইউজ হবে। ঠিক আছে, মানে এটা তো পাওয়ার অ্যাম্পলিফিকেশনের জন্য নয়, এটা হচ্ছে একদম লো ফ্রিকোয়েন্সি যে সিগন্যাল, এখানে অ্যাপ্লায়েন্স গুলো বলা হলো, এই সমস্ত অ্যাপ্লিকেশনে এগুলো ব্যবহার করা হবে। ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই প্রথমে বা শেষে লাগাতে হবে। এগুলো হচ্ছে যেখানেই লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাবো সেখানেই এটাকে অ্যাম্পলিফিকেশনের জন্য কাজে লাগাবো। তাহলে এইখানে যদি কোনো ডাউট না থাকে, আমি কিন্তু নেক্সট চ্যাপ্টার যেটা আমাদের আছে সেটা আমি একটু স্টার্ট করব সিলেবাস অনুযায়ী, যেটা আমাদের নেক্সট চ্যাপ্টার, সেদিকে আমি মুভ করবো। দেখো, তোমাদের যে সিলেবাস সেখানে আমরা চলে এসেছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সিলেবাসে। আচ্ছা, এখানে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার, এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেল। কিছু কোয়েশ্চেন আমি দিয়ে দেবো, এগুলো তোমরা লিখে আমাকে জমা দেবে। স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার কমপ্লিটেড। ইউনিট 5 রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, এটা কমপ্লিট করা হয়েছে। ঠিক আছে, বায়াসিং অফ বিজেটি ইউনিট 4 এটাও কমপ্লিট আছে। ইউনিট 2 যেটা রেকটিফায়ার অ্যান্ড ফিল্টার, এটাও কমপ্লিটেড আছে। আর ডায়োড ফার্স্ট চ্যাপ্টার, সেখানেও কমপ্লিট আছে। একটা টপিক বাকি আছে, কয়েকটা টপিক বাকি আছে, যেমন শর্টকি ডায়োড, ফটো ডায়োড, এই টপিকটা বাকি আছে। আর এই যে ট্রানজিস্টার, যেটা আমাদের ইউনিট 3, সেখানে কয়েকটা টপিক বাকি আছে। সেটা হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, যার মধ্যে হচ্ছে জেফেট, এটা তোমাদের এখন সিলেবাসে আছে, অনলি জেফেট, অন্যটা নেই। আর একটা হচ্ছে ইউনি জাংশন ট্রানজিস্টার বা ইউজেটি, এই দুটো টপিক বাকি আছে। এটা হলো বেসিক ইলেকট্রনিক্সের সিলেবাস। আর মেকানিক্যাল যারা, তাদের সিলেবাসটা আমরা দেখব। মেকানিক্যালদের সিলেবাসে দেখো, মেকানিক্যালদের কি কি কমপ্লিট হয়েছে। ফার্স্ট চ্যাপ্টার সেমিকন্ডাক্টর অ্যান্ড ডায়োড কমপ্লিট হয়েছে। সেকেন্ড চ্যাপ্টার দেখো রেকটিফায়ার, ফিল্টার অ্যান্ড পাওয়ার সাপ্লাই। রেকটিফায়ার, ফিল্টার অ্যান্ড পাওয়ার সাপ্লাই, এটার প্রথম দিকে এটা হয়ে গেছিল 2.1 থেকে আপ টু 2.4 পর্যন্ত। তারপরে 2.5 যেটা, সেটা হচ্ছে ইলেকট্রিক্যালদের যেটা ইউনিট 5 ছিল, অর্থাৎ রেগুলেটেড পাওয়ার সাপ্লাই, তার সঙ্গে এটা কমপ্লিট করে দেওয়া হয়েছে, মানে ইউনিট 2 কমপ্লিট হয়েছে। নেক্সট হলো কি, নেক্সট হচ্ছে আমাদের ট্রানজিস্টার বায়াসিং, এটা কমপ্লিট আছে টোটাল। আর একটা হলো স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার, অর্থাৎ ইউনিট 5, এটা স্যার ওইটা হয়নি তো স্যার। স্যার কোনটা কোনটা? স্যার ওই তো জেফেট মসফেটটা যে আছে। হ্যাঁ বলছি, দাঁড়াও। দেখো, এখন হচ্ছে ইউনিট 4টা তো কমপ্লিট হয়েছে, ট্রানজিস্টার বায়াসিং এটা কমপ্লিটেড আছে। আচ্ছা, হ্যাঁ, স্যার। স্মল সিগন্যাল ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার, এটা এখন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটা এখন কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমাদের সিলেবাসে কি কি বাকি আছে? ট্রানজিস্টারের মধ্যে কি কি পড়ানো হয়েছে না, বিজেটি 3.1 এটা হয়েছে, 3.2 হয়েছে, এতদূর পর্যন্ত হয়েছে। ঠিক আছে, আপ টু দিস পাওয়ার ডিসিপেশন, এই এতদূর পর্যন্ত কমপ্লিট হয়েছে। এবারে হচ্ছে এই চ্যাপ্টারে কিছুটা বাকি থেকে গেছে। কি বাকি থেকে গেছে না, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। ফিল্ড এফেক্টের মধ্যে কিন্তু তোমাদের কি কি আছে, জেফেট আছে, আবার মসফেটও আছে। ঠিক আছে, তার মানে তোমাদেরকে দুটোই করতে হবে, যদিও ইলেকট্রিক্যালদের সিলেবাসে অনলি জেফেট আছে।
ওকে, তারপরে হচ্ছে তোমাদের মসফেটটা আমাদের স্যার পরের সেমগুলোতে নেই। হ্যাঁ হ্যাঁ, তোমাদের পরের সেমিস্টারে মসফেট আছে। ঠিক আছে, তো মসফেট হচ্ছে মেকানিক্যালদের সিলেবাসে এখনই আছে। তারপরে আছে কি ট্রায়াক আছে, ডায়াক আছে, এসসিআর আছে। তারপরে হচ্ছে এলিমেন্টারি আইডিয়াস অফ দ্য এলইডি, এলসিডি, ফটোডায়োড, ফটো ট্রানজিস্টার, সোলার সেল, এগুলো আছে। এগুলো শর্ট টপিক, এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তবে এগুলো তোমাদেরকে ডিটেলে পড়তে হবে। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার মানে এটাই হচ্ছে লাস্ট কমন টপিক, যেটা হচ্ছে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। তার মধ্যে আমরা জেফেট যে পার্টটা, ওইটুকুটা পর্যন্ত হচ্ছে ইলেকট্রিক্যালদের যে বেসিক ইলেকট্রনিক্স আর মেকানিক্যালদের যে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স, তার মধ্যে কমন টপিক। তারপর থেকে কিন্তু সেপারেটলি এগুলো পড়তে হবে, মানে মসফেট পড়তে হবে, ডায়াক, ট্রায়াক, এসসিআর এগুলো পড়তে হবে। নেক্সট হচ্ছে এলিমেন্টারি আইডিয়াস অফ দ্য এলইডি, এলসিডি, এগুলো পড়তে হবে। এগুলো পড়ার পরে তোমাদের আরো দুটো চ্যাপ্টার বাকি থাকছে। এই দুটো চ্যাপ্টার হচ্ছে অসিলেটার, যেটা হচ্ছে ইউনিট 6, এবং ইউনিট 7 হচ্ছে অপ্যাম্প। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার হলে তবে ডিএমই যারা মেকানিক্যাল তাদের সিলেবাসটা কমপ্লিট হবে। তাহলে আমরা এখন আমাদের লাস্ট যে কমন টপিক আছে অর্থাৎ ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, তার মধ্যেকার যে পার্টটা অর্থাৎ জেফেট, সেটা হচ্ছে লাস্ট কমন টপিক। সেটা আমরা এখন স্টার্ট করব। তো আমরা একটু আলোচনা করে নিই যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার এই টপিকটা, এটা কি জিনিস অ্যাকচুয়ালি। The field effect transistor, it is a semiconductor device which depends for its operation on the control of current by electric field. ঠিক আছে, এটা হচ্ছে এমন একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। দেখো বিজেটি যেটা আমরা আগে আলোচনা করেছি সেটাও একটা ট্রানজিস্টার, এই ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার এটাও একটা ট্রানজিস্টার, দুটোই কিন্তু ট্রানজিস্টার, কিন্তু তাদের মধ্যে অপারেশনাল কিছু ডিফারেন্স আছে। যেটা আমাদের ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, সেইটাতে যে আমাদের অপারেশন যেটা হবে, মানে এখানে যে কারেন্টটা কন্ট্রোল হবে, সেটাকে কন্ট্রোল করা হবে কিসের মাধ্যমে, না ইলেকট্রিক ফিল্ডের কন্ট্রোল করে আমরা কারেন্টটাকে এখানে কন্ট্রোল করব। অন্যদিকে বিজেটি যেটা আছে, বিজেটি আমরা এতদিন পর্যন্ত পড়লাম বাইপোলার জাংশন ট্রানজিস্টার, সেখানে আমরা কারেন্টকে কন্ট্রোল করেছি কিভাবে। ধরো এটা হলো আমাদের একটা বিজেটি, সাপোজ আমরা এতদিন পর্যন্ত যে বিজেটি পড়লাম সেখানে আমরা কারেন্টটাকে কন্ট্রোল করি কিভাবে। এটা আমাদের এমিটার, এটা হলো আমাদের কালেক্টর। স্যার স্ট্রাকচারও আলাদা আলাদা হবে, মানে অবশ্যই স্ট্রাকচার আলাদা হবে। দেখো এখানে আমাদের বিজেটি যেটা ছিল সেখানে আমাদের তিনটে টার্মিনাল ছিল, একটা ছিল কালেক্টর, একটা ছিল এমিটার, আর একটা ছিল আমাদের বেস টার্মিনাল। আচ্ছা, আমরা কি অ্যাকচুয়ালি করছিলাম, আমরা অ্যাকচুয়ালি বিজেটি দিয়ে কি করতে চাইছিলাম, আমরা মেন পারপাস কিন্তু অ্যাম্প্লিফিকেশন। এছাড়াও সুইচিং এর কাজে আমরা ব্যবহার করছিলাম, অন অফ করার জন্য ব্যবহার করি ট্রানজিস্টারকে, কিন্তু মেন ব্যবহার কিন্তু আমাদের ফর পাওয়ার অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশন করবার জন্য আমরা কি করছিলাম, আমরা বেসে একটা সিগন্যাল দিচ্ছিলাম। তো আমরা বেস এখানে আমরা একটা সিগন্যাল অ্যাপ্লাই করছিলাম, এবং সিগন্যাল অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমরা বেসে একটা বায়াসিং দিচ্ছিলাম। ঠিক তো, আমরা বেসে একটা বায়াসিং সিগন্যাল দিচ্ছিলাম। অন্যদিকে এই কালেক্টর যেটা টার্মিনাল আছে, এখানে আমরা কি করছিলাম, এখানেও আমরা বায়াসিং দিচ্ছিলাম, এবং আলটিমেটলি যে আউটপুটটা আছে সেটাকে আমরা এই কালেক্টরের যে রেজিস্টার লেগে আছে সেখানে আমরা কালেক্ট করছিলাম। ঠিক তো, এটাই আমাদের বিজেটি। তো এখানে আমাদের কালেক্টরে যে কারেন্টটা ফ্লো হচ্ছিল, যে কারেন্টটাকে আমরা সাপোজ বলছি আইসি, আমরা সাপোজ এই কারেন্টটাকে আইসি নাম দিচ্ছি। এই আইসি কারেন্ট যেটা আমরা কালেক্টরের ক্ষেত্রে কন্ট্রোল করেছি, সেটাকে কন্ট্রোল করতাম কিভাবে, আলটিমেটলি কারেন্টটাকে কিন্তু কন্ট্রোল করতাম আমরা এই বেস কারেন্ট যেটা আছে, এই বেস কারেন্টটাকে কম বেশি করে। বেস কারেন্টটাকে আমরা কম বেশি করার জন্য এখানে সিগন্যাল দিতাম। ঠিক আছে, যখনই আমার বেস কারেন্ট বাড়তো, বেস ভোল্টেজ যখন আমরা বাড়াতাম, তখন আলটিমেটলি কি বাড়তো এখানে বেস কারেন্টটা বাড়তো। বেস কারেন্ট এই আইবিটা বেড়ে যেত। আইবিটা যখনই বাড়তো অমনি কি হতো, আইবি বাড়ার জন্য আমাদের আইসিটাও বাড়তো। মানে আলটিমেটলি আমরা বলতে পারি একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টারের ক্ষেত্রে আমরা যে আউটপুটটা পাচ্ছিলাম, আউটপুট মানে বেসিক্যালি আমাদের এইখানে যে কালেক্টর কারেন্ট আমরা পাচ্ছি এটাই তো আউটপুট। সেই আউটপুটটাকে আমরা কন্ট্রোল করছিলাম কিভাবে, আউটপুট কারেন্টটাকে আমরা কন্ট্রোল করছিলাম বাই কন্ট্রোলিং দ্য ইনপুট কারেন্ট। মানে এই আইবিটাকে কন্ট্রোল করে আমরা আইসিটাকে কন্ট্রোল করতে পারছিলাম। তার মানে একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টার, সেখানে আমরা আউটপুট ওয়াজ কন্ট্রোলড বাই কন্ট্রোলিং দ্য ইনপুট কারেন্ট, দ্যাট মিনস দ্য বেস কারেন্ট। আমরা যদি বেস কারেন্ট বাড়াতাম, আইবিকে যদি আমরা বাড়াই, তাহলে কি হবে, আইসিও বাড়বে, তাহলে আমার আইসিও বাড়বে। আর যদি আমরা আইবিকে কমাই তখন কি হবে, আইবিকে যদি আমরা কমাই তখন আইসিও কমে যাবে।
ঠিক আছে, আইবি কে যদি কমাই তাহলে আইসিও কমে যাবে। তাহলে এখানে আমার কন্ট্রোলিং এলিমেন্টটা কে ছিল? এখানে আমার কন্ট্রোল করার মতো জিনিসটা ছিল হচ্ছে বেস কারেন্টটা। বেস কারেন্টকে কন্ট্রোল করে আমরা এখানে ট্রানজিস্টরটাকে, এই বাইপোলার জাংশন ট্রানজিস্টরটাকে অপারেট করিয়েছি, যে কারণে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, একে কি বলা হয় জানো? একে বলা হয় কারেন্ট কন্ট্রোল ডিভাইস। ইট ইজ এ কারেন্ট কন্ট্রোল ডিভাইস। এটা কি? কারেন্ট কন্ট্রোল ডিভাইস। বিজেটি হচ্ছে একটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস। কিন্তু এই যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর যেটা আমরা এখন পড়বো, এটাও হলো এক ধরনের ট্রানজিস্টর, কিন্তু এটা হচ্ছে যে আমাদের একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস। মানে এখানে আমরা কারেন্টকে কন্ট্রোল করব না, আমরা কন্ট্রোল করব একটা ভোল্টেজকে। সেই ভোল্টেজকে কন্ট্রোল করে আমরা কি করব না, আমরা এখানে যে আউটপুট কারেন্টটা পাবো সেটাকে কম বেশি করতে পারবো। ঠিক আছে, যে কারণে ভোল্টেজ, ইট ইজ রিলেটেড টু হোয়াট? ভোল্টেজ এর সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের একটা রিলেশন আছে। ঠিক আছে, ভোল্টেজের সঙ্গে আমার ইলেকট্রিক যে ফিল্ড তার একটা রিলেশন আছে। ধরো দুটো পয়েন্ট, আমরা দুটো পয়েন্ট ধরছি, বেসিক ইলেকট্রিক্যালের একটা জিনিস। ধরো দুটো পয়েন্ট আছে, হ্যাঁ, দুটো পয়েন্ট, এ পয়েন্ট আর বি পয়েন্ট। এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজের যে ডিফারেন্স সেটা যদি ভি হয়, ধরো দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে কত না ভি, আর দুটোর মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড যদি থাকে, ইলেকট্রিক ফিল্ড যদি এরকম একটা থাকে, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড যদি ই হয়, এবং এই দুটো পয়েন্টের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা যদি এক্স হয়, তাহলে এদের মধ্যে একটা রিলেশন আছে, জানো তো? ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে ভোল্টেজের একটা রিলেশন আছে। ইলেকট্রিক ফিল্ড যেটা হবে ভি ইকুয়াল টু ই বাই এক্স। না, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? ই বাই এক্স। ঠিক আছে, এই দূরত্ব দিয়ে আমরা যদি ভাগ করি ভোল্টেজটাকে, তাহলে আমরা একটা ইলেকট্রিক ফিল্ড যেটা হবে তার ম্যাগনিটিউডটা পেয়ে যাব। তার মানে আমরা আলটিমেটলি যদি ভোল্টেজ বাড়াই, দূরত্ব যদি সেম থাকে, তাহলে আমরা কি পাবো? যে আমাদের হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটা বেশি হয়ে যাবে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড যদি আমরা বাড়াই বা ইলেকট্রিক ফিল্ডকে যদি আমরা কমাই, সেই অনুযায়ী আমাদের কি হবে? এখানে কিন্তু ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডকে যদি আমরা বাড়াই, মানে ভোল্টেজ যদি বাড়াই, তাহলে আমাদের কি হবে না, সেখানে আমাদের আউটপুট কারেন্ট বাড়বে বা কমবে, সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, কি হবে সেটা আমরা এখনো ডিসকাস করিনি, বাট আমরা আলটিমেটলি কিন্তু ইলেকট্রিক ফিল্ডটাকে কন্ট্রোল করবো, ভোল্টেজটাকে কম বেশি করে। তো দেখো, এবারে আমরা চলে আসছি আমাদের যে ফেট যেটা আছে, যে ফেটের সিম্বলের মধ্যে। যে ফেটের যে সিম্বল, সেই সিম্বলের মধ্যে আমরা চলে আসছি। তো যে ফেট দু ধরনের হয়, যেরকম আমাদের যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সেটা দু ধরনের হয়। কি কি ধরনের হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টর? একটা হচ্ছে এনপিএন হয়, আর একটা হচ্ছে পিএনপি হয়, তাই তো? এনপিএন আর পিএনপি দু ধরনের আমরা বাইপোলার জাংশন ট্রানজিস্টর জানি। সেরকম ভাবেই আমাদের যে এই এফইটি বা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, তার মধ্যে আমরা প্রথমে আলোচনা করব কিন্তু জেফেট সম্পর্কে। ঠিক আছে, ফিল্ড এফেক্টের মধ্যে এখন আমরা জেফেট এবং মসফেট, এই দু ধরনের ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর আছে। বেসিক্যালি আমার এটা এখানে লেখা নেই, আমি এখানে একবার ক্লাসিফিকেশনসটা দেখিয়ে দিচ্ছি। দেখো, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ট্রানজিস্টর। ঠিক আছে, যেরকম বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর একটা টাইপ অফ ট্রানজিস্টর, সেরকম ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরও একটা ধরনের ট্রানজিস্টর। এই ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে আমাদের জেফেট বা জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ঠিক আছে, একটা হলো জেফেট, আর একটা হচ্ছে আমাদের মসফেট, এটার মানে কি? স্যার কি হয়? মেটাল অক্সাইড স্যার। হ্যাঁ, মসফেটটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এটা হচ্ছে। আর জেফেটটা কি? এটা হচ্ছে জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ঠিক আছে, দুটো ধরনের হয়। আবার হচ্ছে তোমার এই যে জেফেট, যেটা আমরা এখন ডিসকাস করব, জেফেটও কিন্তু দু ধরনের হতে পারে। যেরকম আমাদের বাইপোলার জাংশন ট্রানজিস্টর, এটা দু ধরনের হতে পারে, জেফেটও তো একটা ট্রানজিস্টর, এটাও দু ধরনের হতে পারে। এখানে যেমন ওখানে আমার ছিল এনপিএন আর পিএনপি, এখানে সেরকম না বলে এটাকে নাম দেওয়া হয় এন চ্যানেল
আমি পুরোটা লিখছি না, চ্যানেল সিএইচ বলে লিখে দিচ্ছি এন চ্যানেল, আর একটা হচ্ছে তোমার পি চ্যানেল। ঠিক আছে, চ্যানেলটা কি টাইপের তার উপরে ভিত্তি করে, এন টাইপ চ্যানেল না পি চ্যানেল তার উপরে ভিত্তি করে দু ধরনের এটা হতে পারে জেফেট। মসফেটের ক্লাসিফিকেশন আমি পরে বলবো। তো দেখো, প্রথমে এই জেফেট যেটা আছে সেটার সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা এখানে দেখিয়েছে। আচ্ছা, এই স্লাইডটা আগে দেখানো উচিত, স্লাইডটাকে আমরা আগে একটু করে দিই। দেখো, ফার্স্টে আমরা জেফেটের সিম্বলের আগে একটু ক্লাসিফিকেশনসটা এখানে ডিটেলে একবার দেখে নিই। ক্লাসিফিকেশনসটা কিরকম করেছে দেখো। হেড তাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করেছে, জেফেট এবং মসফেট। আচ্ছা, জেফেটের মধ্যে অপারেশন যেটা হয় সেটা অলওয়েজ ডিপ্লেশন মোডে হয়। ডিপ্লেশন মোড ব্যাপারটা কি আমি ডিটেলে পরে ডিসকাস করব। এর অপারেশন ইজ অলওয়েজ ডিপ্লেশন মোডে হয়। এবং এই জেফেট এটাকে দু ধরনের ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটা হচ্ছে পি চ্যানেল আর একটা হচ্ছে এন চ্যানেল। ঠিক আছে, এই দু ধরনের জেফেট হতে পারে। আর যে মসফেট বা মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, তার যে অপারেশন সেটা দুটো ক্যাটাগরিতে হতে পারে। একটা হচ্ছে আমার এনহ্যান্সমেন্ট মোডে হতে পারে, আর এটা ডিপ্লেশন মোডেও হতে পারে। যখন এটা এনহ্যান্সমেন্ট মোডে হবে তার জন্য দু রকম ক্যাটাগরি হতে পারে, মানে পি চ্যানেল অথবা এন চ্যানেল। অন্যদিকে যদি ডিপ্লেশন মোড অফ অপারেশন হয় তখনও এটা দু ধরনের হতে পারে, পি চ্যানেল এবং এন চ্যানেল। এটা হয়ে গেল আমাদের যে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর তাদের ক্লাসিফিকেশন। এবারে আমরা চলে আসবো আমাদের প্রথম টপিক, অর্থাৎ জেফেট। জেফেটের মধ্যে আমরা তার সিম্বলিক রিপ্রেজেন্টেশনে চলে আসছি। তো জেফেটের সিম্বলটা দেখো, জেফেট দু ধরনের হতে পারে। কি কি না, একটা হচ্ছে এন চ্যানেল আর একটা হচ্ছে পি চ্যানেল। তো এর সিম্বলটা দেখো এইরকম। এই সিম্বলটা আমি একবার ওখানে ড্র করি। দেখো, এখানে জেফেটের ক্ষেত্রে তিনটে টার্মিনাল থাকে, যেরকম আমাদের বাইপোলার জাংশন ট্রানজিস্টরে তিনটে টার্মিনাল থাকে। কি কি টার্মিনাল? বাইপোলার জাংশন ট্রানজিস্টরে তিনটে টার্মিনাল কি কি? একটা হচ্ছে এমিটার, আচ্ছা আমি ফার্স্টে বেস বলি, বেস ফার্স্টে হচ্ছে বেস, তারপরে হচ্ছে এমিটার। ঠিক আছে, বেস, এমিটার আর কালেক্টর। আর কালেক্টর, আরেকটা হচ্ছে কালেক্টর। এটা হচ্ছে তিনটে টার্মিনাল আমাদের। কার ক্ষেত্রে? বিজেটির ক্ষেত্রে। এটা বিজেটির ক্ষেত্রে, এটা হচ্ছে ফর বিজেটি। আচ্ছা, যদি আমরা একটা ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর বা জেফেট দেখি, জেফেটের ক্ষেত্রে আমাদের কি কি টার্মিনাল হতে পারে? এর ক্ষেত্রে তিনটে টার্মিনালের নাম হচ্ছে গেট, একটা টার্মিনালের নাম হচ্ছে না গেট, সোর্স আর ড্রেন। ঠিক আছে, গেট, সোর্স আর ড্রেন, গেট, সোর্স আর ড্রেন। তো ওখানে আমরা একটা তীর চিহ্ন দিতাম, মনে আছে তো? বাইপোলার জাংশন ট্রানজিস্টরে আমরা একটা তীর চিহ্ন দিতাম। সেটা কোনখানে কার কার মধ্যে দিতাম? সেটা আমি বেস আর এমিটারের মধ্যে দিতাম। এখানে আমরা তীর চিহ্ন যেটা দেবো সেটা শুধু গেটকে সিগনিফাই করার জন্য বোঝাবো। ঠিক আছে, তার মানে যেখানেই তীর চিহ্ন থাকবে বলে দেবে ওটাই হলো গেট। আর বাকি দুটো যে টার্মিনাল, একটা হচ্ছে ড্রেন আর একটা হচ্ছে সোর্স। ঠিক আছে, একটা হলো বা একটা সোর্স আর একটা হচ্ছে ড্রেন। ঠিক আছে, এখানে এটা নিচেরটা সোর্স দেখানো আছে, তো আমরা এটাকে এইভাবে শো করি। এটা সোর্স আর উপরেরটা হচ্ছে আমাদের ড্রেন কনফিগারেশন ওয়াইজ। তো এখানে এই যে তীর চিহ্নটা, এই তীর চিহ্নের মুখটাই বলে দেবে যে এটা কি চ্যানেল। ঠিক আছে, যদি তীর চিহ্ন যেটা আছে, যেরকম আমাদের ওই বিজেটির ক্ষেত্রে কি হতো, বিজেটির ক্ষেত্রে তীর চিহ্নের মুখটা বলে দিত তো যে কোন কি ধরনের ট্রানজিস্টর। যদি আমার তীর চিহ্নটা বাইরের দিকে মুখ করে থাকে তার মানে কি, এটা কি ধরনের বিজেটি বলো? এটা হচ্ছে এনপিএন, মানে বাইরের দিকে মুখ করে থাকলে। মানে কারেন্ট সবসময় কোথা থেকে কোথায় যায়? কারেন্ট সবসময় পি থেকে এন এর দিকে যাবে। ঠিক আছে, কারণ পি হচ্ছে পজিটিভ, এন হচ্ছে নেগেটিভ আমরা ভাবতে পারি। তো কারেন্ট অলওয়েজ মুভ ফ্রম পজিটিভ টু নেগেটিভ, তার মানে পি থেকে এন এর দিকে। কিন্তু এখানে দেখো এই তীর চিহ্নটা ভেতরের দিকে ঢুকছে, এর মানে কি? মানে হচ্ছে এর যে চ্যানেলটা আছে সেখানে কারেন্ট ঢুকছে, কারেন্ট বার হচ্ছে না। কারেন্ট ঢুকবে কোথায়? এন চ্যানেলে কারেন্ট ঢুকবে। তাহলে এই ধরনের যে আমার এফইটি, সেটাকে আমরা কি বলবো? এটা হলো এন চ্যানেল জেফেট। ঠিক আছে, এটা হলো আমার একটা এন চ্যানেল জেফেটের ছবি। আবার যদি আমরা পি চ্যানেল বলতাম, তাহলে পি চ্যানেল হলে ছবিটা কিরকম হয়ে যেত? পি চ্যানেল হলে ছবিটা একই থাকতো, খালি তীর চিহ্নের অভিমুখটা পাল্টে যেত। এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স,
তীর চিহ্নের অভিমুখটা কিন্তু আমাদের পাল্টে যাবে। ঠিক আছে, তখন এই যে আমার এটা হয়ে যাবে গেট, এটা হয়ে যাবে ড্রেন, আর এটা হয়ে যাবে সোর্স। এই ধরনের যে আমাদের ছবিটা হচ্ছে, এটা কিসের ছবি? এটা হচ্ছে একটা পি চ্যানেল, এটা হলো একটা পি চ্যানেল জেফেট এর ছবি। তার মানে যেরকম ভাবে আমরা একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টরকে তীর চিহ্ন দেখে বুঝতে পারি সেটা এন চ্যানেল, সেটা হচ্ছে এনপিএন না পিএনপি, সেরকম ভাবে একটা জেফেট কে দেখেও আমরা বুঝতে পারবো যে সেটা এন চ্যানেল না পি চ্যানেল। ঠিক আছে, এবার এই চ্যানেল ব্যাপারটা কি সেই প্রসঙ্গে আমরা আসছি। দেখো, কনস্ট্রাকশন ওয়াইজ যদি আমরা দেখি, এটা হলো একটা কনস্ট্রাকশন দেখানো হয়েছে। কি কনস্ট্রাকশন? না এন চ্যানেল জেপিটি কিরকম থাকে আর পি চ্যানেল জেপিটি, সরি জেফেট, সরি এন চ্যানেল জেফেট কিরকম দেখতে হয় আর পি চ্যানেল জেফেট কিরকম দেখতে হয়। তো দেখো, এটা হচ্ছে কনস্ট্রাকশন, তার মধ্যে এটা একটা চৌকোনা রেক্ট্যাঙ্গুলার বক্সের মতো দেখতে পাচ্ছ। তার মধ্যে উপরের যে টার্মিনাল সেটাকে নাম দেওয়া হচ্ছে ড্রেন টার্মিনাল, আর নিচের যে টার্মিনাল সেটা হচ্ছে সোর্স টার্মিনাল। ঠিক আছে, আর এইখানে দেখো একটা পি, এখানে একটা পি টাইপের একটা লেয়ার আছে, বাকি পুরো চ্যানেলটা কিন্তু এন টাইপের। এই যে রেক্ট্যাঙ্গুলার অংশ, এর মধ্যে দিয়ে কারেন্টটা অ্যাকচুয়ালি ফ্লো করবে। আমি ছবিটাকে ওখানে কপি করব। দেখো, এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা একটা রেক্ট্যাঙ্গুলার বক্স, তার মধ্যে চ্যানেল অংশ কোনটাকে বলছে? চ্যানেল বলছে এই যে ভেতরের যে হলুদ রঙের অংশ দেখতে পাচ্ছ, তো এইটাকে আমরা চ্যানেল বলছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চ্যানেল। এখানে চ্যানেলটা কি টাইপের? চ্যানেলটা হচ্ছে এন টাইপের সেমিকন্ডাক্টর মেটেরিয়াল ওই চ্যানেলের মধ্যে আছে, যে কারণে এটাকে আমরা এন চ্যানেল বলছি। ঠিক আছে, এবার এই এন চ্যানেলের মধ্যে এখানে দেখো একটা লেয়ার ডেভেলপ করা হয়েছে, এখানে একটা লেয়ার ডেভেলপ করা হয়েছে। দেখো, এই যে পি টাইপের একটা লেয়ার, আর এদিকেও একটা পি টাইপের সেমিকন্ডাক্টরের লেয়ার আছে। এবার ওই যে লেয়ার গুলো বেরিয়ে আছে সেখান থেকে একটা টার্মিনাল গেট টার্মিনাল, আর এদিককারও পি টাইপের লেয়ার, সেখান থেকে এই গেট টার্মিনাল, মানে এই দুটোই হচ্ছে গেট টার্মিনাল। ঠিক আছে, এবং এই যে গেট টার্মিনাল আর এই যে গেট টার্মিনাল, এই দুটো কিন্তু বাইরে থেকে এরকম তার দিয়ে জোড়া থাকে না, এটা ইন্টারনালি শর্টেড থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারনালি শর্টেড করা থাকে। তো এখানে যেটা হচ্ছে, এই যে ড্রেন টার্মিনাল, এটা হচ্ছে আমাদের সোর্স টার্মিনাল, আর একটা হচ্ছে আমাদের গেট টার্মিনাল। মানে এরকম ভাবে আমরা এটাকে ডায়াগ্রামিক্যালি ড্র করছি। এটা হলো ফার্স্টে আমরা কি করে ড্র করব, ফার্স্টে আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ব্লক এঁকে নেব। তারপরে আমরা উপরের যে টার্মিনাল, এটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি, সাপোজ এটা হলো আমাদের ড্রেন, এটাকে আমরা ডি লিখছি। নিচের যে টার্মিনাল সেটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা সোর্স লিখছি। ঠিক আছে, এখানে আমাদের এটা সাপোজ যদি এন চ্যানেল হয়, তার মানে পুরো চ্যানেলটাই হচ্ছে এন টাইপ। তার মধ্যে আমার কি টাইপের সেমিকন্ডাক্টর লেয়ার দুটো থাকবে? দুটো আমাদের সেমিকন্ডাক্টর লেয়ার থাকবে, সেটা হচ্ছে সাপোজ কি টাইপের? পি টাইপের। এটা হলো একটা পি টাইপের সেমিকন্ডাক্টর লেয়ার, আর এদিকেও একটা পি টাইপের সেমিকন্ডাক্টর লেয়ার আছে। ঠিক আছে, এই যে দুটো সেমিকন্ডাক্টর লেয়ার এখান থেকে আর এই টার্মিনালটাকে, এই দুটোকে এই জেফেটের মধ্যে ভেতর থেকে শর্ট করা থাকে। এই দুটো টার্মিনাল কিন্তু এই যে শর্টিং আমরা তার দিয়ে দেখাচ্ছি, তার দিয়ে শর্ট করা আছে, এটা অ্যাকচুয়ালি ইন্টারনালি শর্টেড। ঠিক আছে, বাইরে থেকে এরকম কিছু থাকে না। এটা হলো আমাদের গেট টার্মিনাল। তাহলে একটা হলো আমাদের গেট টার্মিনাল, আর একটা হলো ড্রেন টার্মিনাল, আর একটা হলো সোর্স টার্মিনাল। তাহলে এখানে যে চ্যানেলটা, চ্যানেল হচ্ছে কোনটা? চ্যানেল হচ্ছে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এই পুরোটাই হচ্ছে আমাদের চ্যানেল। ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি যে চার্জ ক্যারিয়ার যেটা আছে, সেই চার্জ ক্যারিয়ার ফ্লো করতে পারে। তো আমি একটা অ্যানালজি বলে দিচ্ছি, এই বিজেটি আর এফইটির মধ্যে যে আমাদের যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সেখানেও তিনটে টার্মিনাল, আর জেফেট যেটা, সেখানেও তো তিনটে টার্মিনাল। এখানে আমাদের তিনটে টার্মিনালের নাম হচ্ছে গেট, সোর্স আর ড্রেন। আর ওখানে কি কি নাম ছিল? বেস, এমিটার আর কালেক্টর। তো একটা অ্যানালজি সবসময় মনে রাখবে, গেট যেটা আছে না, গেট হচ্ছে সবসময় সিমিলার টু কি, গেট আর বেস হচ্ছে সমার্থক ভাবতে পারো। ঠিক আছে, ওখানে যেটা বেসের কাজ ছিল, এখানে গেট সেম কাজ করবে। ওখানে এমিটারের যা কাজ ছিল, এখানে সোর্স সেই কাজটা করবে। আর ওখানে কালেক্টরের যা কাজ ছিল, এখানে ড্রেন সেই কাজটা করবে। ঠিক আছে, তার মানে এই দুটোর কাজ হচ্ছে, এই মানে কালেক্টর আর বেস সিমিলার, সোর্স আর এমিটার সিমিলার, ড্রেন আর কালেক্টর সিমিলার। ঠিক আছে,
আচ্ছা বলো তো, ট্রানজিস্টার যখন আমরা বিজেটি করেছিলাম তখন সোর্সের কাজ, সরি ওখানে এমিটারের কাজ কি ছিল? এমিটারের কাজটা কি ছিল? একটা চার্জ এমিট করো। চার্জ এমিট করা, চার্জ এমিট করা ছিল এমিটারের কাজ। ঠিক তাই এখানেও আমার যে সোর্স আছে, সোর্সের কাজ হবে চার্জটাকে এমিট করা। আর ওখানে কালেক্টরের কাজ কি ছিল? কালেক্টরের কাজ ছিল সেই চার্জ এমিটার যে চার্জগুলোকে এমিট করেছে সেই এমিট করা Collect চার্জ করবে। ক্যারিয়ারগুলোকে কালেক্ট করা। এখানে ড্রেন সেই কাজটা করবে। ড্রেন এখানে সেই এমিটার যে মানে সরি এখানে সোর্স যে চার্জগুলো এমিট করেছে ও সেটাকে কালেক্ট করবে। আর ওখানে বেসের কাজ কি ছিল? বেসের আলটিমেটলি কোনো কাজ ছিল না। বেসের আলটিমেটলি যে মানে মানে নিজস্ব কাজ বলতে এটাই ছিল যে আহ, ও কতগুলো চার্জ ক্যারিয়ার এমিটার থেকে কালেক্টরে পৌঁছাবে সেটাকে রেগুলেট করতো, তাই তো? মানে যত আমরা বেস কারেন্ট বাড়াতাম তত কম সংখ্যক চার্জ ক্যারিয়ার আলটিমেটলি পৌঁছাতো আমার কালেক্টরে। আবার আমরা বেস কারেন্টের মান যদি কমিয়ে দিই তাহলে বেশি সংখ্যক চার্জ ক্যারিয়ার কালেক্টরে পৌঁছে যেত। এই ব্যাপারটা ঘটতো। সিমিলারলি এখানে আমরা যে গেট টার্মিনাল যেটা আছে এটাকেও আমরা সেরকম ভাবে মডিউলেট করতে পারবো বা কন্ট্রোল করতে পারবো, এবং তার মাধ্যমে আমরা কাকে রেগুলেট করতে পারবো না কতগুলো চার্জ ক্যারিয়ার এই সোর্স থেকে গিয়ে ড্রেনে পৌঁছাবে সেটাকে আমরা এখানে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এইভাবে সিমিলারিটি আমরা দুটোর মধ্যে বার করতে পারি যে বিজেটির ক্ষেত্রে যেটা গেটের যেরকম মানে বিজেটির ক্ষেত্রে আমাদের বেস টার্মিনালের যা কাজ ছিল, একটা জেফেটের ক্ষেত্রে গেট হচ্ছে সিমিলার কাজ করবে। অন্যদিকে ওখানে এমিটার যেটা কাজ করতো বিজেটির ক্ষেত্রে, একটা এফইটির ক্ষেত্রে বা জেফেটের ক্ষেত্রে সোর্স সিমিলার কাজ করবে, এবং একটা বিজেটির ক্ষেত্রে কালেক্টর যেরকম ফাংশন করতো একটা জেফেটের ক্ষেত্রে ড্রেন সিমিলার ফাংশনটা করবে। তো ডিটেল অপারেশন আমরা পরের দিন ডিসকাস করব। ঠিক আছে? আজকের এই টপিকের উপরে কোনো ডাউট আছে কারো? স্যার এক্সটার্নাল সোর্সটা কোথায় অ্যাপ্লাই হবে? আমি পরের দিন ওটা দেখাবো। ঠিক আছে? এক্সটার্নাল সোর্সটা মানে কানেকশন ডায়াগ্রাম যদি দেখো, কানেকশন ডায়াগ্রাম এরকম ভাবে এক্সটার্নাল সোর্স অ্যাপ্লাই করতে হয়। কিভাবে কি অ্যাপ্লাই করছে, কেন করছে, এই ব্যাপারে ডিসকাশন আমরা পরের দিন করব। ঠিক আছে? স্যার একসাথে ক্লাস কটা হবে? হ্যাঁ বলো। স্যার একসঙ্গে ক্লাস আর কটা হবে? আর আর হয়তো দুটো হবে। দুটো কি? হ্যাঁ দুটো হবে হয়তো। দুটো কি একটাই হবে।